সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো কিশোরী স্বাস্থ্য নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শেখ জিন্নাত আরা নাসরিন 1961 সালের ডিসেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ, আমারও রইল অনেক শুভকামনা। ম্যাম, কিশোরী স্বাস্থ্য প্রথমেই জানাবেন, কিশোরী বলতে কোন বয়সের মেয়েদেরকে আমরা বোঝাই এবং তাদের কি কি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে? কিশোরী বলতে আমরা টিন এজ বুঝি। টিন হচ্ছে 19 বছর পর্যন্ত, রাইট? এটা শুরু হয় আমাদের 10-11 পর থেকে। তো কিশোরী মেয়েদের দেখা গেছে তারা কিন্তু সামনের ভবিষ্যতের আমাদের নাগরিক। তারা তাদের স্বাস্থ্য যদি ভালো থাকে, আমার ভবিষ্যৎ প্রজন্মটি হবে একেবারে সুস্থ সাবলীল। সুতরাং তাদের ভালো থাকতেই হবে। তবে এই কিশোরী মেয়েদের যেমন তার শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তনের পাশাপাশি কিছু কিছু ঝুঁকি থাকে। প্রথমটি যেটা আমি বলবো, মাসিকের একটু অনিয়ম। মানে দেখা গেছে যে একটি কিশোরী তো সাধারণত 11 বছর, 12 বছর, 13 বছরের মধ্যে মাসিক হয়। তারপর সেই মাসিকটি প্রতি মাসে মাসে একবার করে হওয়ার 3-4 দিন 5 দিন থাকে এটি। কিন্তু দেখা গেছে যে অনেক কিশোরী আমাদের কাছে আসছেন, মাসিকটি রীতিমতো অনিয়মিত, অনেক বেশি বেশি হচ্ছে, চাকা চাকা ভাঙছে, 1 মাসে 2-3 বার হচ্ছে, আবার এমনটি হচ্ছে 2-3 মাস পর পর হচ্ছে। এটি একটি সমস্যা। তখন কিন্তু তাদের ডাক্তারের কাছে এসে জানানোর প্রয়োজন আছে। দুঃখের বিষয়, অনেক কিশোরী আছে এত লজ্জা, এত ভয়, বলতে ভয় পান, একেবারে যখন আসে আমাদের কাছে রক্ত শূন্যতায় ভরে যায়। কিছু কিছু মাদ্রাসার ছাত্রী আছে, ওরা লজ্জায় কাউকে বলতে চায় না। তো তখন যখন আমাদের কাছে আসে তারা, যে দেখি যে একেবারেই রক্ত নেমে হিমোগ্লোবিন 8-7 হয়ে গেছে, রক্ত না দিয়ে কোনো বিকল্প নেই। আরেকটা হচ্ছে এই যে বয়সটায় সাধারণত তারা বড় হচ্ছে, চেহারাটা সুন্দর হচ্ছে, একটা লাবণ্য আসছে, কিন্তু হঠাৎ করে মুটিয়ে যাচ্ছে। এই অসম্ভব ওজন গেইন করছে 2-3 বছরে, এটি কিন্তু একটা বিশাল সমস্যা। এবং এটি যে আমরা ভাবতাম যে ইউরোপিয়ান কান্ট্রিজ বা ওয়েস্টার্ন কান্ট্রিজে বেশি, সেটি কিন্তু নয়। আমাদের দেশে প্রচুর মেয়েরা আছে, একদম শহুরে মেয়ে নয়, গ্রামের মেয়েগুলো রয়েছে। তো সেটিকে আমাদের অ্যাড্রেস করতে হবে। কিশোরীকে জানতে হবে যে তার ওজনটি একদম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তো 2 নম্বর। 3 নম্বর আছে সিস্ট। এখন আলট্রাসোনোগ্রামের সামান্য ছোট সিস্ট হলে তো কোনো ব্যাপারই নয়, কিন্তু আমাদের কিশোরী মারা অত্যন্ত ভয় পেয়ে যান, ছুটতে ছুটতে আসেন, তারা ভীষণ প্যানিক করেন। কিন্তু মানে সুখবর এটি যে 90% ক্ষেত্রে এ সকল সিস্ট কোনো ভয়ের সিস্ট নয়, এগুলো আপনা আপনি চলে যায়। তবে যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয় অথবা চকলেট সিস্ট হয়, সেটি একটু ভেবে নেবার বিষয় আছে। আর মাসিকের সময় ব্যথা, অনেক সময় আমরা খুব গুরুত্ব দিই না, ও তো ব্যথা করছে, একটা প্যারাসিটামল দিয়ে তাদের ছেড়ে দিচ্ছি। কিন্তু এই যে ব্যথা বলছে একটি কিশোরী, সেটি কিন্তু গুরুত্ব দেবার প্রয়োজন আছে। কেননা এর অন্তরালে এন্ডোমেট্রিওসিস বলে একটা অসুস্থতা লুকিয়ে থাকতে পারে। তো এই হচ্ছে মূলত মেইনলি এদের কষ্ট। আর লাস্ট বাট নট লিস্ট যেটি বলতে হয়, যে একটি কিশোরীর মনে অনেক দোলাচল চলে। একে তো হরমোনের ইমব্যালেন্স, একটা নিজের শারীরিক পরিবর্তনের জন্য সামাজিকভাবে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, স্কুলে যাওয়া, বাড়িতে হঠাৎ করে বড় হচ্ছে, তার ভেতরে অনেক মানসিক দ্বন্দ্ব চলে। তখন দেখা যায় তাদের মনের জানালাটা যদি খুলে না দেয় বা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ না করে বুঝিয়ে না বলি, তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়। চিকিৎসকের কাছে আসার আগ পর্যন্ত তো আসলে পরিবারে অনেকগুলো মানুষ আছে, তার পরিবার, তার বন্ধু, অনেকেই আছেন। তো আপনার কি অ্যাডভাইস থাকবে যে আসলে কিভাবে শুরু করতে পারি আমরা? এই যে শেয়ারিংয়ের ব্যাপারটি, এটি কিন্তু আমরা ভয় পাই যে কিভাবে জাজ করবে, জাজমেন্টের ভয়টি কিন্তু আসলে আছে আমাদের। আমার মনে হয় এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেননা একটি কিশোরীকে জানতে হলে, তাকে বুঝতে হলে একদম পরিবার থেকে, যে তার সবচেয়ে আপন মানুষ, তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার ভাবি, তার আত্মীয় স্বজন, তারপর তার ফ্রেন্ড সার্কেল এবং টিচার, তো তাদেরকে হয়ে উঠতে হবে বন্ধু বা বান্ধবী। সেই সারাক্ষণ কিশোরী তুমি এটা করবে না, না 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 এটি বললে তার মনের জানালাটা বন্ধ হয়ে যাবে। তার ভেতরে তো অনেক উৎসুক,
সে অনেক কিছু জানতে চায়, অনেক প্রশ্ন থাকতে পারে, সে অনেক কিছু জানতে চায়, অনেক কিছু বুঝতে চায়। এই যে বড় হওয়ার পেছনে যে ঘটনাগুলো একটা একটা করে আসছে, তো এটিকে আসলে বাড়িতে একদম সকলের, বিশেষ করে মা যিনি আছেন তাকে এখন মা না, তাকে বান্ধবী হয়ে উঠতে হবে। বাবা বাবা নয়, বন্ধু হয়ে উঠতে হবে। যে মামুনি তোমার কি প্রয়োজন হচ্ছে, মামুনি তোমার কি সমস্যা, তুমি কি করছো, স্কুলে তুমি কি করছো, সকল কিছু জানতে হবে। তারপর আমাদের কিশোরী মেয়েরা অনেক সময় টিজড হয়, তাই না? অনেক সময় ছেলেরা তার সাথে দুষ্টুমি করে, সেই কথাগুলো ভয়ে বলতে পারে না, এবং তারা আস্তে আস্তে সাইবার ক্রাইমে চলে যায়। সেটাই কিন্তু এই যে বাবা মা রয়েছেন যারা, তাদের কিন্তু বড় দায়িত্ব, তাদের কাছে বুকের মধ্যে টেনে হয়তো ভয় বলতে পারছে না, ভাবছে যে আমাকে জাজ করবে। হ্যাঁ, সেটি ভাবে আমি হয়তো দুষ্টুমি করছি। তো এটা করতে হবে। প্লাস এটা না বললেই নয়, কিশোরীরা একটু দুষ্ট হয়ে গেছে, সারাক্ষণ সেলফোন নিয়ে কাজ করছে। তো ও তো আর বুঝতে পারছে না কোনটি খারাপ কোনটি ভালো। তো মাকে সেলফোন দিতে হবে, কিন্তু গাইডেড, যে মামুনি তুমি এই সময়টা দেখো, আমি পাশে থাকি, আমিও দেখি তুমিও দেখো। তাহলে হবে কি, ওর মানে পথভ্রান্তি হওয়া, ভুলও পথভ্রষ্ট হওয়া একেবারে এটি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ এই যে প্রপার গাইডেন্স, এটি অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে ফ্রেন্ডলি ওয়েতে। কমন প্রবলেমস গুলো এগুলো অ্যাড্রেস কিভাবে করবে এবং করার পরে পরবর্তীতে কি ধরনের ধাপ রয়েছে? যেটা আমরা সামাজিকভাবে হেল্প করতে পারি। আমাদের গভর্নমেন্ট আজকাল যেটা করেছেন যে কিশোরীদের জন্য একটি কর্নার করেছেন। আচ্ছা, অনেক হাসপাতালে কৈশোর বান্ধব একটা কর্নার রয়েছে। সেইখানে আমাদের ইয়াং কিশোরী মেয়েরা যদি নিজেরা মনে করে যে আমার এই জিনিসটি জানতে হবে, তাহলে সেই ওখানটায় গেলে তাদের জন্য মানে গোপনীয় বলি বা সুন্দর ব্যবস্থা রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, প্রাইভেসি অ্যান্ড কনফিডেন্সি। একটা কিশোরী কিন্তু মাকে বলতে চাইছে না, অথচ তার চিকিৎসককে বলবেন। হ্যাঁ, এমনও তো আছে অনেক সময় বয়ফ্রেন্ড হয়ে যায়, তখন তো একটা কন্ট্রাসেপটিভের দরকার হতে পারে, হয়তো কাউকে বলতে পারছে না, বিপদে পড়ে গেল। সেই যে কৈশোর যে কর্নার রয়েছে, কিশোরীদের কর্নার রয়েছে, সেখানে আমাদের কাউন্সিলর থাকেন, ডক্টর থাকেন, থাকতে হবে। সেখানে গিয়ে তারা যেন মন খুলে কথা বলতে পারে, এটি একটা ব্যাপার। তো আমি সরকারকে সাধুবাদ জানাবো, তাদের আছে, আরও করতে হবে। একেবারে প্রতিটি হাসপাতালে যদি একটা শিশু কৈশোর কর্নার থাকে, আমাদের এবং আমরা ধীরে ধীরে যদি প্রান্তিক পর্যায়ে এটিকে পৌঁছাতে পারি। তো ম্যাম, এই যে মেনস্ট্রুয়েশনের যে হাইজিনের ব্যাপারটি, এটি কিন্তু এখনো নেগলিজিবল অবস্থায় আছে, সব জায়গায় এখনো আমরা পৌঁছতে পারিনি। কারণ আমি আমার যে হেল্পিং হ্যান্ড, আমি তাকে দেখেছি যে তিনি এই শহরে থেকেও, নগরে থেকেও এত ফ্যাসিলিটিসের পরেও তিনি এখন অ্যাকসেপ্ট করতে পারছেন না যে প্রপার হাইজিনটি কি, এটি কিভাবে করতে হবে। তাকে কাউন্সেলিং করেও আসলে হয়তো খুব একটা ভালো বেনিফিট পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। তো আপনি কি বলবেন যে মেনস্ট্রুয়েশনের হাইজিনটি আমরা কিভাবে মেইনটেইন করতে পারি? হ্যাঁ, এটি তো একদম একদম পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। তাকে যদি এখন এটা না বোঝানো হয়, তাহলে তো ইনফেকশন হয়ে যাবে। সুতরাং একে তো আমার মনে হয় পাঠ্যপুস্তকে এটা থাকতে হবে। দ্বিতীয়ত বাড়িতে মাকে বলতে হবে যে কাপড় চোপড় বারে বারে চেঞ্জ করতে হবে। আচ্ছা, প্যাড, স্যানিটারি প্যাড গভর্নমেন্ট থেকে খুব অল্প প্রাইসে দিতে হবে, কেন ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলেই তো ওই যে আজে বাজে কাপড়ে ঝুঁকে যাবে ছোট ছোট মেয়েরা, প্রান্তিক জনগোষ্ঠীরা। তারপরে এই সাপ্লাইটাও থাকতে হবে। স্কুলে যে বাচ্চা মেয়েগুলো যাচ্ছে, সেখানে একটা মানে ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকতে হবে। আমাদের মিস বা টিচারদের এটা লক্ষ্য রাখতে হবে, হাসাহাসি করা যাবে না, যে সে যেন চট করে বাথরুমে গিয়ে ক্লাসের মাঝেই চেঞ্জ করতে পারে, পরিষ্কার একটা জিনিস নিতে পারে। এই কিছু জিনিসগুলো যেমন পারিবারিক, সামাজিক এবং সরকার, তিনটি সবাইকে মিলে হাত বাড়িয়ে দিলে, এবং মিডিয়ার একটা বড় ভূমিকা। যেমন আজকে আমরা কথা বলছি, একদম এটি কিন্তু একটা কিশোরী শুনলে তার খুব ভালো লাগবে যে আই এম এমপাওয়ার্ড, কিছুটা কনফিডেন্স হয়তো আসবে, যেটি তো লজ্জার জিনিস নয়, এটি স্বাভাবিক ব্যাপার। ম্যাম, একটা লাইফস্টাইলে তো খাদ্যাভ্যাস অনেক গুরুত্বপূর্ণ। তো একজন সুস্থ কিশোরী তার সুস্থ জীবনযাপনের জন্য কি কি খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারেন? বলাই বাহুল্য যে আমাদের কিশোরীরা আজকাল অত্যন্ত জাঙ্ক ফুডের প্রতি খুব আগ্রহ তাদের বেশি বেশি। তারা ইচ্ছে মতো চিপস খাচ্ছেন, ইচ্ছে মতো ফ্রাইড রাইস সাথে ফ্রাইড চিকেন খাচ্ছেন, এটি তাদের একেবারে খুব মজার বিষয়। এবং ড্রিঙ্কস খাচ্ছেন প্রচণ্ড আকারে। তাতে কি হচ্ছে, তারা মুটিয়ে যাচ্ছেন। এবং এখানে তো সব ভিটামিনস নেই, এত ভাজাভাজির মধ্যে কোথায় ভিটামিনস থাকবে? কিন্তু তার বেড়ে ওঠার জন্য
আমাদের ভিটামিনস লাগবে, প্রোটিন লাগবে, মানে আমিষ লাগবে এবং শর্করাও লাগবে, সাথে সামান্য চর্বি লাগবে। তো এটি খেতে হলে বাড়িতে যে সাদা ভাত রান্না হয়, একটু মা যে মাছটি রান্না করেন, যে চিকেনটি মানে যে মুরগিটি রান্না করেন, সাথে একটু সবজি রান্না করেন, আর ফ্রেশ সবজি, সালাদ, ফল মূল, এগুলো কোনো তুলনা নেই। আর ড্রিঙ্কস যদি খেতেই চায়, একদম তো নিষেধ করা যাবে না, হয়তো এমনটি করতে পারে তারা ফ্রাইডেতে, অনলি ছুটির দিনে তারা তাদের কেএফসি, তাদের বিএফসি এগুলো খাবে, আর অন্য 6 দিন তারা মা যে রান্না করবেন বাড়িতে সেটি খাবে। পিসিওডি বা পিসিওএস এর সমস্যা তো থাকেই এবং এটি চরম আকার ধারণ করেছে এখন। তো এই ক্ষেত্রে এক্সারসাইজ বা এই যে শরীর চর্চা এটির কি গুরুত্ব আছে কিনা, বা বর্তমান প্রেক্ষাপটে আসলে আমরা কি করতে পারি? আমাদের তো সেই ধরনের সুবিধা নেই, হয়তো আমরা যে হাঁটা বা পার্ক এই ধরনের অ্যাভেলেবিলিটি নেই। তো সেক্ষেত্রে কিশোরীদেরকে স্কুল কলেজে তাদের যে খেলাধুলা, এতে আপনি কিভাবে আসলে এনকারেজ করবেন? একেবারেই আমার মনে হয় যে প্রত্যেকটা স্কুলে, আমরা কিন্তু ছোটবেলায় পিটি করতাম, এখন কিন্তু পিটি নেই, এক্সারসাইজ হয় না, খেলাধুলা করতাম, ব্যাডমিন্টন খেলতাম, বেসবল খেলতাম, প্রত্যেকটা স্কুলে ছিল। হ্যাঁ, এখন হয়তো স্কুলের পরিসরটা কমে গেছে বা মাঠ নেই বলে এটা হয়েছে। তো সেক্ষেত্রে কিছুটা এক্সারসাইজ আমরা যে স্ট্যান্ডার্ডিজ লেফট রাইট করতাম, ক্লাসেই তো করানো যায়, সেটা যদি আমরা 10 মিনিটও করি তার জন্য অনেক ভালো হবে। সুতরাং স্কুল কলেজের প্রিন্সিপাল তাদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা যদি মাঠে থাকেন তো খুবই ভালো, তাকে খেলাধুলা করান, একটা সেশন রাখবেন, তারা খেলাধুলা করবে, একদম মাস্ট, কম্পালসারি। আর যদি একান্তই মাঠ না থাকে, ক্লাসে তারা পিটি করবে, এটি খুবই ইম্পর্টেন্ট। আর বাড়িতে তো বাবা মাকে এটি একদম মানে মেনে নিতেই হবে, নইলে তার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। মোটিয়ে গেলে শুধু তো শারীরিক চেহারাটা নষ্ট হচ্ছে না, তার কত রকমের ডিজিজ হচ্ছে, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, মেটাবলিক সিনড্রোম, চুল গজাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। সুতরাং একদম কম্পালসারি প্রত্যেকটা কিশোরী হয়তো স্কিপিং করতে পারে, ডান্স করতে পারে, অ্যারোবিক এক্সারসাইজ, যোগা, অনেক কিছু আছে। অনেক ধন্যবাদ ম্যাম, চমৎকার কিছু আলোচনা করেছেন অনুষ্ঠানে। এ পর্যায়ে ম্যাম আমাদের অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট আছে, সেখানে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কিশোর কিশোরীর বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে এমন একটি বিষয় হচ্ছে পুষ্টি। কিশোর কিশোরীর বয়সন্ধিকালে তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে সাধারণত দেখা যায় শিশু কিশোর যারা রয়েছেন তাদের থেকে আমাদের যৌবনে প্রবেশের একটি অরৈখিক সূক্ষ্ম সুতা হিসাবে কাজ করে থাকে কৈশোরকাল। সেজন্য কৈশোরকালের বৃদ্ধি ও বিকাশের সাথে সম্পূর্ণ নির্ভর করে পুষ্টি। এই পুষ্টি সঠিক না হলে তাদের বৃদ্ধি, শারীরিক বিভিন্ন কার্যকলাপ ব্যাহত হয়। সেজন্য অবশ্যই কৈশোরকালে হতে হবে পুষ্টি সমৃদ্ধ খাবারে ভরপুর দৈনিক খাদ্য তালিকা। বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এছাড়াও থাকতে হবে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক ও ফলিক অ্যাসিড। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, বাহিরের বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবার, বিভিন্ন ধরনের শারীরিক কার্যকলাপ ব্যতীত জীবনযাপন করা, এই সকল কারণে শিশু কিশোর যারা আছেন তাদের মধ্যে যখন তারা কৈশোরকালে প্রবেশ করছেন তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে বিভিন্ন খাবারগুলো যেগুলো তারা আছে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করার ফলে তাদের অতিরিক্ত ওজন লাভ করছে। এতে করে তারা খুব তাড়াতাড়ি বয়সন্ধিকালে চলে আসছে। বিভিন্ন বয়সের মেয়েরা বা কৈশোরী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা খুব দ্রুত সময়ে বয়সন্ধিকালে প্রবেশ করছেন এবং তাদের মাসিকও খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে। এছাড়াও ছেলেদের ক্ষেত্রে ইনফার্টিলিটি জনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অপরিমিত খাদ্যাভ্যাসের জন্য। অবশ্যই এজন্য আমাদের খাদ্যাভ্যাস সুষম হতে হবে কৈশোরকালীন সময়ে। আমরা সাধারণত বলে থাকি যে ছেলে যারা রয়েছেন তারা কিশোর যারা আছে তাদের প্রতিদিন 2500 থেকে 2800 কিলোক্যালোরি খাবার গ্রহণ করতে হবে, আর যারা মেয়েরা আছেন তাদের 1800 থেকে 2000। এর মধ্যে অবশ্যই শারীরিক কার্যকলাপ কেমন করেন তারা, অথবা তাদের ওজন কতটুকু, তাদের উচ্চতা কতটুকু, তাদের শারীরিক পরিশ্রমের ধরন, তাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে অন্তর্ভুক্ত রেখে খাদ্য তালিকা সাজাতে হবে। কৈশোরকালীন সময়ে অবশ্যই খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে ফলিক অ্যাসিড, ভিটামিন ডি এবং আয়রন সমৃদ্ধ খাবার। সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগি, গরু ছাগলের দুধ, এছাড়াও হাঁস মুরগির ডিম থেকেও কিন্তু পাওয়া যায় ভিটামিন ডি।
এগুলো যেমন আয়রন জিঙ্কের উৎস, ঠিক তেমন ভিটামিন ডি এবং ফোলিক অ্যাসিডের উৎস। এছাড়াও পাশাপাশি বিভিন্ন ধরনের বাদাম বা বীজ জাতীয় খাবারগুলো থেকেও কিন্তু আয়রন পাওয়া যায়। সাধারণত বলা যায় আয়রন আমরা যে উৎসগুলো থেকে পাই দুই প্রকার, একটি হচ্ছে হিম আর একটি নন হিম। নন হিম জাতীয় আয়রনগুলো আমরা বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ উৎস থেকে পাই। সেগুলো শরীরে শোষণের জন্য অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই কৈশোরকালীন সময় খাদ্য তালিকায় রাখতে হবে, কারণ সঠিক বৃদ্ধি ও বিকাশ পাশাপাশি হাড়ের গঠন ও দাঁতের গঠন মজবুত রাখার জন্য ক্যালসিয়ামের জুড়ি মেলা ভার। এছাড়াও তাদের নিয়মিত পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ফলমূল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, কারণ কৈশোরকালীন সময়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় ত্বকে বিভিন্ন ধরনের ব্রণ বা অসহনীয় বিভিন্ন ধরনের রোগ বালাই। এগুলো মুক্ত থাকতে হলে অবশ্যই খাদ্য তালিকায় পর্যাপ্ত শাকসবজি ফলমূল রাখতে হবে। কৈশোরকালীন সময়ে সকালের নাস্তা অনেকেই যেন করতে চান না, এই বিষয়টিতেও অবশ্যই বাবা মাকে গুরুত্ব দিতে হবে। খুব সহজেই হজমযোগ্য খাবার নয় এমন খাবারগুলো তাদের খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি তারা যেন সহজেই খেতে পছন্দ করেন, মুখরোচক হয় এই জাতীয় খাবারগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় সকালে রাখি, তারা কিন্তু অনিচ্ছা থাকা সত্ত্বেও দুই একবার বললেও খাদ্য তালিকায় রাখা খাবারগুলো অবশ্যই গ্রহণ করতে বাধ্য হবেন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে। নিয়মিত 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই তাদের পান করাতে হবে। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের ফলের জুস, ডাবের পানি এগুলোও খাদ্য তালিকায় রাখতে পারে। এখন কৈশোরকালীন সময়ে অনেকের মধ্যে অতিরিক্ত ওজন বা ওজন আধিক্যজনিত সমস্যা দেখা দিচ্ছে, সেজন্য অবশ্যই তাদের শারীরিক অ্যাক্টিভিটিস বৃদ্ধি পায় এমন কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে, অথবা তারা যেন বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে ওঠেন, নিজের কাজগুলো নিজে করতে অভ্যস্ত হয়ে ওঠেন এমনভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। নিয়মিত তারা যেন 40 থেকে 50 মিনিট বিভিন্ন ধরনের এক্সারসাইজ করেন অথবা তারা বিভিন্ন ইয়োগা করেন, সেই বিষয়টিও অবশ্যই নিশ্চিত রাখতে হবে। এতে তাদের শারীরিক কার্যকলাপ যেমন ভালো থাকবে, তাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো থাকবে, তাদের অতিরিক্ত ওজনাধিক্যজনিত সমস্যা দেখা দিবে না। ম্যাম, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য আপনার বিশেষ কি পরামর্শ থাকবে? যে কিশোরী, তোমাদের জানতে হবে তোমরা হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো জাতি, পুরো দেশ। তোমাদের সুস্থ থাকতে হবে, তোমাদের সুষম খাবার খেতে হবে, খেলাধুলা করতে হবে, শারীরিকভাবে মানসিকভাবে এগিয়ে যেতে হবে। দেখো, আমরা নারী ফুটবলের জন্য আমরা আজকে গর্বিত। আমাদের কিশোরীই তো আজকে নারী ফুটবলার হয়েছে, সারা বিশ্বে আমাদের মান সম্মান উঁচু করেছে। ঠিক আজকের কিশোরী আগামী দিনের হয়তো অনেক বড় কেউ। তো তোমাদের ভেতরে আমাদের ঘুমিয়ে থাকা সকল স্বপ্নগুলো দেখতে চাই। তোমরা সবাই সুস্থ থাকো, বাবা মার কথা শোনো, লেখাপড়া করো, এবং এই জাতিকে তোমাদের হাতে তুলে দিয়েছি, তোমরা এই জাতিকে গঠন করবে। তোমরা সকলে ফুটে ওঠো শতদলে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমিও এনটিভি এবং এত সুন্দর পরিচালনা এবং আমার দর্শকের জন্য জানাচ্ছি আমার অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এতক্ষণ কথা হচ্ছিল কিশোরীদের স্বাস্থ্য নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। থাইরয়েডের রোগের একটি গবেষণা পাইলট একটা প্রজেক্ট ছিল, সেখান থেকে এক্সট্রাপোলেট করে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসলে প্রায় 4.5 কোটি মানুষ কোনো না কোনো থাইরয়েড রোগে ভুগছেন। এটা আসলে অনেক অনেক বেড়ে চলেছে এবং এর যে ডিটেকশনের এবং সচেতনতার হারও কিন্তু বাংলাদেশে বেড়ে চলেছে। এটাই আসলে স্বস্তির বিষয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।